যাদের উপর ভবিষ্যৎ, যাদের উপর বাংলাদেশ নির্ভর করে, তাদেরকে নির্বিচারে উপরে র্যাব দিয়ে, হেলিকপ্টার দিয়ে, এটা একমাত্র মনে হয় আপনার ইসরায়েলে ফিলিস্তিনিদেরকে যেভাবে মারা হয়েছে, আমার চোখে ৭১ কোনো যুদ্ধতেও দেখি নাই। কাদের সাহেব যিনি ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ প্রতিহত করবে, এই যে একটা রাষ্ট্রে কি ছাত্রলীগ কি কোনো ল এনফোর্সেস এজেন্সি? যে দেশে পুলিশ, আর্মি, নেভি, যে দেশে বিমান বাহিনী, র্যাব থেকে আরম্ভ করে বিজিবি সব আছে, সেখানে আপনি কোন ক্ষমতা বলে আপনি ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব দিলেন? এই যে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব দিলেন, এই আওয়ামী লীগকে যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিরোধ করার জন্য দায়িত্ব দিলেন, এটা কি আপনি এই রাষ্ট্রীয় দায়িত্ব থেকে? সবসময় মানে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি, আসলে জন্মলগ্ন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলাম। গত ৭ই জানুয়ারি ইলেকশনের সময় যখন দেখেছে যে এই আওয়ামী লীগের মধ্যে ডেমোক্রেসি চর্চা বলতে কোনো কিছু নেই এবং একদম বেপরোয়া, যেখানে ডেমি ক্যান্ডিডেটের জন্য অ্যালাউ করা হয়েছিল পার্টিসিপেট করার জন্য দলীয় নিয়ম শৃঙ্খলা ভেদ করে, কিন্তু আমি ডেমি ক্যান্ডিডেট ছিলাম না, আমি ছিলাম স্বতন্ত্র ক্যান্ডিডেট এবং 2018-তেও আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিলাম। যাই হোক, যখন দেখলাম যে এই ইলেকশনটা যেখানে কোনো বিরোধী দল পার্টিসিপেট করে নেই, আজকে যে জামাত বিএনপি শিবির করে যে চিল্লানো হচ্ছে, যে মাতানো হচ্ছে মাঠ, তারা কিন্তু কেউ পার্টিসিপেট করে নাই এবং তাদের নেতাদেরকে জেলে রাখা হয়েছিল তখন, তাদেরকেও কিন্তু পার্টিসিপেট করা দেওয়া হয়নি। শুধু জনগণ যাতে ভোট দিতে পারে, মানে নিজেদের মধ্যে যে ইলেকশনটা হলো, সে ইলেকশনটাও এই আওয়ামী লীগ সরকার কোনো ক্রমে সুষ্ঠু হতে দিল না। তখন দেখলাম যে রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করা। যেথায় সামান্যতম তাদের ধৈর্য সহনশীলতা নাই, সে দল আর করা যায় না। তাই ৭ই জানুয়ারি একদম সন্ধ্যা ৭টায় আমি প্রকাশ্য ফেসবুকে এসে ঘোষণা দিলাম যে এই দলটার সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নাই। এবং পরের দিন আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাটে বাজারে ঘুরে ঘুরে ঘোষণা দিয়েছি, কারণ আমি জন্মলগ্ন থেকে যখন আমার জ্ঞান হয়েছে আমি ছাত্রলীগ আওয়ামী লীগ করেছি, তো আমি বললাম যে আমার সাথে কোনো সম্পৃক্ততা নাই। আজকের যে বিষয়টা হচ্ছে অত্যন্ত মর্মাহত, আমি আজকে কোনো কাজই করতে পারিনি। যখন দেখলাম যে একটা মৃত একটা লাশ একটা থানার কাছে দেখলাম, সম্ভবত থানা হবে, একটা ছেলে ধরে নিয়ে আসার চেষ্টা করছে, তারপরে পুলিশ এসে ওই অসুস্থ মানুষটাকে বারবার গুলি করলো, তারপরে সে আর নিতে পারতেছিল না। তখন দেখা গেল একটা সাংবাদিক এসে যখন ওনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলো, তখন ইতিমধ্যে ওই লোকটা ডেড হয়ে গেছে। তারপরে ওই ছেলেটা চলে গেল। এই একটা দৃশ্য, আমার স্বদেশী মানুষ, আমার বাঙালি বাংলাদেশে একটা মানুষ, একটা ইয়াং, এবং তাদের চেহারা দেখে মনে হলো না যে তারা কোনো বিএনপি জামাতের কোনো দূষর, তাদের দেখে মনে হলো না যে তারা সরকারের কোনো স্বার্থের সাথে সম্পৃক্ত। এই যে দৃশ্যগুলা, তারপরে অন্যান্য ডেড বডির যে দৃশ্যগুলো দেখলাম, এত নিজেকে আহত মনে হলো যে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমি মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাস করি, তারা কখনোই এইরকম নির্লজ্জ হত্যাকাণ্ডের জন্য এই দেশটাকে স্বাধীন করেনি। এবং সবচেয়ে বড় যে দুঃখজনক, আজকে যে দলটা ক্ষমতায় আছে, আগেই বলেছি আমার সাথে কোনো সম্পৃক্ততা নেই, কারণ এর সাথে সম্পৃক্ত থাকার কথা বলা মনে হচ্ছে আপনাকে এই দায়ভার নিতে হবে। আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সমস্ত মিডিয়া, ভেরি আনফরচুনেট, সমস্ত মিডিয়া কি দেখাচ্ছে? ক্ষয়ক্ষতি দেখাচ্ছে। কিন্তু আমি যদি তাদেরকে কাছে কোশ্চেন করি, যত বড় ক্ষয়ক্ষতি হোক না কেন, একটা নাগরিক হিসাবে আমার দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। আমি এই যুক্তির তর্কে না, আমি একটা বাস্তবতার কারণে বলতেছি যে যত বড় ক্ষয়ক্ষতি হোক না কেন, সেই ক্ষয়ক্ষতি কিন্তু আপনি পুষিয়ে তুলতে পারবেন। এই যে মাননীয় প্রাইম মিনিস্টার বললেন তার একজন পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না, 400 কোটি টাকা নিয়ে গেছে। এই যে পুলিশ প্রধান ছিলেন বেনজির সাহেব কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে ছেড়েছেন। এই যে আর্মি প্রধান ছিলেন, তাদের যে দুর্নীতির কারণে দেশ ছেড়েছেন। এই যে এনআরবি মতিউর রহমান দেশ ছেড়েছেন। এই যে আপনার কি বলে আবেদ আলীরা কোটি কোটি টাকা, এগুলা কিন্তু আপনি রিকভারেবল। কিন্তু একটা মা তার সন্তান হারিয়েছে, আপনি দিতে পারবেন? আমি একটু আগে প্রথম আলোতে দেখলাম 203 জন লোক মারা গিয়েছে। এই যে আওয়ামী লীগ ছেড়েছে, যারা আওয়ামী লীগ করেন, আমি আওয়ামী লীগের ভাইদেরকে অনুরোধ করি, দীর্ঘদিন আপনাদের সাথে রাজনীতি করেছি, আপনার আমার আদর্শ বিশ্বাস এক। আমাদের কিন্তু মূল পাদিবদ্ধ বিষয় হচ্ছে দেশ মানুষ। একটা বারও কোনো মিডিয়া এবং রাষ্ট্রীয় দায়িত্বে যারা নিয়োজিত আছেন এইসব পরিবার পরিজনের কথা বললেন না। আপনারা বলছেন বিএনপি জামাত এদের সাথে জড়িত, যে কোনো ভাবে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করবেন, শাস্তি দিবেন। এইটার ব্যাপারে আপনাদের সাথে কেউ ডিসএগ্রি করে না, কিন্তু আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি, তারা বিএনপি জামাত করে কিনা জানা, আপনারা জাতির কাছে শো করেন। এই যে 203 জন লোক মারা গিয়েছে, আজকের প্রথম আলো একটু আগে আপডেট দেখলাম, আপনি বলছেন এবং আপনারা জানেন এদের মধ্যে থেকে কে কে বিএনপি জামাত করতো, জামাতের শিবিরের কর্মী ছিল, জঙ্গি, তাদেরকে প্রকাশ করেন জাতির কাছে যে হ্যাঁ এরা জঙ্গি ছিল।
আজকের এই আন্দোলনটা আমাদের চোখের সামনে হয়েছে। আমি মহামান্য সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, যদিও গত 9 জুন থেকে যে মাননীয় বিচারপতির আদালতে 93% ঘোষণা করা হলো, ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, যে আদালত নিয়ে আজকে ধরা হলো, যিনি ওই রাজনীতিবিদদের মতো এক সুরে কথা বলছেন যে আন্দোলন করে কি হাইকোর্টের রায় চেঞ্জ করা যায়, আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি, উনি গত 9 তারিখে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য আমাকে আদালতে প্র্যাকটিস পেশা বন্ধ করে দিয়েছে, এখন পর্যন্ত নোটিশ দেয় নাই, এবং আগামী 29 আগস্ট শুনানি হবে, এবং আমার ক্ষেত্রে অন্যায় অবিচার করা হয়েছে যে আমাকে শাস্তি দিয়ে তারপরে নোটিফাই করা হয়েছে। সেই আদালতের প্রতি আমার কোনো বিশ্বাস নাই। দেশবাসী এখন বুঝতেছেন যে কেন আমার এই আদালতের প্রতি বিশ্বাস নাই। দেশবাসী এখন আপনারা দেখছেন, সমস্ত দেশবাসীর কাছে প্রকাশ হয়ে গেছে যে আদালতের প্রতি আপনি কেমনি বিশ্বাস রাখবেন যদি সেখানে ন্যায় বিচার না থাকে। কারণ রাষ্ট্র যেভাবে কড়াকড়ি আসছে ঠিক একইভাবে 7ই আগস্ট এই দেশের সবচেয়ে সেন্সিটিভ ম্যাটার, সেটাকে এটা স্ট্যাটাসকো দিল। আমরা লয়াররাই অনেকে স্ট্যাটাসকো বুঝি না, এটা দোকানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা জমির ক্ষেত্রে প্রযোজ্য, মানুষের অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য না। যেখানে বাংলাদেশের দামাল ছেলেরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করে দেশ স্বাধীন করেছিল, সেই দামাল ছেলেরা যখন তাদের অধিকারের জন্য লড়ছে, একটা স্ট্যাটাসকো অর্ডার দিয়ে আপনি 7ই আগস্ট ফিক্স করলেন। এই যে জাতির সাথে আজকের যে গণহত্যা, এই গণহত্যার জন্য এই ওবায়দুল কাদের যিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা মোকাবেলা করব, সেই শান্তিপ্রিয় ছাত্ররা যারা একটা বৈধ অধিকারের জন্য লড়ছে, যাদের হাতে এত মৃত্যুর পরেও যাদের হাতে সামান্য লাঠি ছাড়ার কোনো কিছু ছিল না, তাদের কিন্তু আমরা দেখেছি প্রকাশ্য একটা দোতলা বাস থেকে যখন ছাত্ররা নামতেছিল, ছাত্রলীগের ক্যাডাররা, হেলমেট ক্যাডাররা, ইভেন কি রাস্তা থেকে টুকাই নিয়ে যে তাদেরকে পিটানো হয়েছে সেই নিরস্ত্র মানুষগুলোকে। যেখানে ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার জন্য। আপনি কার প্রতিরোধ করবেন? এটা একটা বাংলাদেশ, আমরা সকলে এই দেশের নাগরিক। আপনি যাদেরকে রাজাকার বলছেন, আমি যদি আপনাকে কোশ্চেন করি যে কে রাজাকার, আমার দাদির কাছে শুনেছি, আমার দাদার কাছে শুনেছি, তারা রোজা রেখেছে মুক্তিযোদ্ধাদের জন্য, তারা ওই তখন মুরগির ডিম রেখেছে, মুক্তিযোদ্ধাদেরকে পাঠিয়ে দিয়েছে সিদ্ধ করে, মুরগি রান্না করে পাঠিয়ে দিয়েছে, খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে, তাদের কোনো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাই। যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে আর যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আপনি তাদেরকে শুধু সীমাবদ্ধ করেছেন, কিন্তু তার বাইরে যে 80%-এর বেশি লোক যারা মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত করেছে, রোজা রেখেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, যে যেভাবে সহযোগিতা করেছে, তাদের সন্তান আমরা, তাদের নাতিপুতি আমরা। আমাদেরকে যখন রাজাকারের ওই লেভেল লাগানো হলো এবং আমাদের প্রতিরোধ করার জন্য যখন ছাত্রলীগকে আপনি লেলিয়ে দিলেন, আপনি আমাদের প্রতিরোধ করার জন্য যখন ওয়ার্ডে ঘোষণা দিলেন, প্রতিরোধ করেন, আমরা তো এই দেশের বাইরে থেকে আসি নাই, এই দেশের নাগরিক। আজকের এই নিরস্ত্র মানুষগুলোকে মেরে আজকের এই ধ্বংসাত্ম সমস্ত কিছুর জন্য আপনারা, এবং আমি না, প্রত্যেকটা নাগরিক বিশ্বাস করে এই ধ্বংস আপনারা করেছেন। তার প্রমাণ হচ্ছে হাটহাজারীর ওই যুবলীগের একজন নেতা কন্ট্যাক্ট করা হয়েছিল বাস পুড়ে দেওয়ার জন্য, বিআরটিসি বাস। এগুলো সমস্ত কিছু পড়ে আপনারা মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য ওই দালাল মিডিয়াকে ব্যবহার করছেন। আজকে বুঝতাম যদি আপনারা আপনাদের বক্তৃতার মাধ্যমে এই 203 জন লোক, যেটা আজকের আরো বেশি মারা গেছে, এই আপনি তো শুধু 203 জনের কথা বলছেন, একটা সিম্পথি আপনারা দিতেন। আজকের যে আবু সাইদ, যে বুকটা উজাড় করে দিয়ে এই দেশে কোঠা বিরোধীর জন্য যে মারা গেল, তার পায়ে গুলি করা যেত, তাকে পঙ্গু করা যেত। 203 জনের কথা বলতেছেন, কিন্তু অনেক তো মারা গেছে, অনেক। আজকে একটা রিপোর্টও এসেছে যে আমি একজন লয়ার হিসেবে 21 জন লাশ, আমি কোন না আপা, আমি আপনার কথাই তো বলতেছি, আমি একজন আইনজীবী হিসাবে, একজন দেশের সুনাগরিক হিসাবে নিজেকে দাবি করি। আমি আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিতে চাই না, যেটা অলরেডি। আপনি তাহলে এটা বলেন যে 5 দিন যে মানুষকে অন্ধকারের মধ্যে রাখলো সবকিছু বিচ্ছিন্ন করে, হ্যাঁ, আপনি আজকে আমাদের সাথে এই এক সপ্তাহ তো কেউই জয়েন করতে পারেনি। আজকে আপনি সৌভাগ্যক্রমে তাও অনেকেই জয়েন করতে পারেনি বাংলাদেশ থেকে, আপনি শুধুমাত্র জয়েন করেছেন। এই যে অন্ধকারে, এই যুগে এই ধরনের অন্ধকারে রেখে দিল, সেটার জন্য আসলে এক ধরনের মানে এই সরকারকে, বা আমরা কি বলবো, সরকার কি আসলে বাধ্য হয়ে এটা করেছে? আমি 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 আপনার কোশ্চেনটার উত্তরটা দেওয়ার আগে আমার কোশ্চেনটা হচ্ছে, যদি 1 বছর, যদি এক সপ্তাহ না, যদি 1 বছর না, সারা জীবনের জন্য যদি এই ইন্টারনেট না থাকতো, ইলেকট্রিসিটি না থাকতো, আমি কোনো কিছু সরি বলতাম না। কারণ আমি ছোটবেলায় লবণ দিয়ে ভাত খেয়ে আর কেরোসিন তেল দোয়াতের মধ্যে দিয়ে লেখাপড়া করে বড় হয়েছি। কিন্তু বিষয়টা হলো যে আমি যে লবণ দিয়ে ভাত খেয়েছি, আর কোনো কিছু ছিল না, আর এই যে কুপির মধ্যে যে লেখাপড়া করেছি, তবু কিন্তু আমি আমার মায়ের সন্তান, আমার মা বেঁচে আছে, তার কাছে গেলে কিন্তু পৃথিবীর চরম শান্তি আমার মা পায়। কিন্তু যে ছেলেটা নটন নামে একটা ছেলেকে, যেসব 203 জন মানে অ্যাডমিটেড, যেটা স্বীকৃত, যাদেরকে মেরে ফেলা হলো, এই ইয়াং ছেলেদের
যারা কোঠা আন্দোলন করেছেন, আপনি সমস্ত পৃথিবীর বিনিময়ে কি একটা জান দিতে পারবেন? আপনি আজকে এই যে মেট্রো রেলের কথা বলছেন, অত্যন্ত দুঃখজনক, রাষ্ট্রীয় সম্পদ দখল করেছে, আপনাদের সাথে একমত, কিন্তু সেটাও রিকভারেবল। কিন্তু একটা মা যে সন্তানটা হারালো সেটা কি রিকভারেবল? আমি যদি মাননীয় প্রাইম মিনিস্টারকে বিনীত অনুরোধ করে সকলকেই বলি যে এখন আজ থেকে 20 বছর আগে থেকে কেউ একটা সন্তানের উপরে নেয় না, দুইটা সন্তানের উপরে নেয় না। এই যে যে আদরের সন্তান, যাদের উপর ভবিষ্যৎ, যাদের উপর বাংলাদেশ নির্ভর করে, তাদেরকে নির্বিচারে উপরে র্যাব দিয়ে, হেলিকপ্টার দিয়ে, এটা একমাত্র মনে হয় আপনার ইসরায়েলে ফিলিস্তিনিদেরকে যেভাবে মারা হয়েছে, আমার চোখে 71 কোনো যুদ্ধতেও দেখি নাই যে একটা সভ্য সিভিলাইজ যুগে একটা নিরীহ নিরস্ত্র যারা তাদের অধিকারের কথা বলছে। কারণ 1971 সালে যুদ্ধ হয়েছে, আজকে 53 বছর পরে আমরা যারা নাতি তাদেরকে যখন বলা হচ্ছে রাজাকার, আমার দাদা বলেন, এই যারা এখানে আছে তাদের দাদারা বলেন, তারা মোনাজাত করেছে, রোজা রেখেছে, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। যারা এখনো আপনি যদি ইচ্ছা করেন আজকে সরকার 3 দিনের ভিতরে রাজাকারদের লিস্ট করতে পারবে কোন গ্রামে কয়জন রাজাকার আছে। মুক্তিযোদ্ধা অনেক ভুয়া তৈরি করেছেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু রাজাকার কিন্তু আপনি লিস্ট করতে পারবেন, যেমন যুদ্ধবাড়িদেরকে বিচার দিচ্ছেন। কিন্তু সারা বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে 16 কোটি লোকই মুক্তিযুদ্ধ পক্ষে ছিল, তাদের সকলকে রাজাকার করে তাদের অধিকারকে আপনি নিবেন, তাদের মেয়েরা লেখাপড়াকে আপনি চাকরি দিবেন না, সে একটা বৈতর জন্য নিরস্ত্র লোকগুলোকে হেলিকপ্টার দিয়ে উপরের দিকে গুলি করে এই যে নির্বিচারে হত্যা করলেন। এবং সবচেয়ে অবাক, সবচেয়ে দুঃখ, সবচেয়ে কষ্ট, একজনও দায়িত্বশীল লোক এই হত্যাকাণ্ডের প্রতি, এই নির্মমতার প্রতি কোন সহমর্মিতা প্রকাশ করলেন না। এই যে যারা হাহাকার দায়িত্ব নিলেন, ওনারা বলেছেন যে তাদের প্রতি একটা সিম্পেথি কথা বললেন না। জনগণকে শুধু উন্নয়ন উন্নয়ন কথা বলছেন, আপনি উন্নয়ন দিয়ে একটা মানুষ সৃষ্টি করতে পারবেন? আপনি এই ধ্বংসাত্মক দেখাচ্ছেন, আমরা একদিন, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করা হয় যে সমস্ত বাংলাদেশের লোক যদি আমরা চাঁদা তুলে এই সমস্ত ধ্বংসকে আমরা পুনরুদ্ধার করি এবং পুনঃস্থাপন করি, আপনি একটা জীবন দিতে পারবেন? আপনি কেন আমাদের জীবন নিলেন? তারপরে হচ্ছে যে আপনারা যে অবৈধ, তার সাক্ষী আমি 2018 ইলেকশন করেছি, রাতে ইলেকশন করেছেন, আপনাদের দায়িত্বশীল লোকের কথাবার্তা আমার রেকর্ড করা আছে কিভাবে ভোট ডাকাতি করা হয়েছিল। 2024-এ আপনার ইলেকশন করেছেন, তারপরেও ভোট ডাকাতি করেছেন, আমার মতো ক্যান্ডিডেটকে ভোট, আমার লোককে ভোট দিতে দেন নাই। এই যে যে গণবিচ্ছিন্ন একটা দল, সেই 2014 থেকে 96-এ ঠিক আছে ফাইন, 2009-এ ফাইন, 2009-এর পর 2014 ঠিক আছে, 2018, 2003টা কনজিকিউটিভ টার্ম আপনারা জনগণকে ধুলা দিয়ে ইনিয়ে এবং মানুষের মধ্যে একটা বাংলাদেশ, একটা শান্তিপ্রিয় দেশ, পুরো দেশটা একটা সমতল, সেই সমতলে একটি ভাষায় কথা বলি, 90% মুসলিমের দেশ। সেখানে বুঝলাম আমাদের গুটি কয়েক যারা এই দেশে, বাঙালি দেশে কোনো আপনার সংখ্যাগুলো না, তারপর আপনারা তাদেরকে বিভিন্নভাবে শো আপ করে তাদেরকে একটা ডিমার্কেট করছেন, একটা বিচ্ছিন্ন গ্রুপ করার চেষ্টা করতেছেন, আবার মুক্তিযোদ্ধাদের একটা গ্রুপিং করার চেষ্টা করছেন, আবার রাজাকারদের একটা গ্রুপ। এখন নির্বিচারে মানুষকে হত্যা করে, এই যুবকদেরকে হত্যা করা যারা আগামী দিনে বাংলাদেশ। একটা প্রশ্ন আমি হাসিনা আপা আপনার মাধ্যমে সমস্ত বিশ্ববাসী বাংলাদেশকে জানাতে চাই যে আপনারা এত বড় হত্যাকাণ্ড করলেন, একটা সহমর্মিতা কি এই দেশের মানুষ আপনাদের কাছ থেকে পেতে পারে না? কারণ আপনারা যে ভাষায় কথা বলছেন, যে গাড়ি ব্যবহার করছেন, যে হ্যাঁ, যারা বলছেন না, আপনাদের কথায় মনে হয় যে বাংলাদেশে একটা লোকই মারা যায় নাই, শুধু তারা ধ্বংস করেছে। না, প্রধানমন্ত্রী তো বলেছে যারা যারা মারা গিয়েছে তাদের দায়িত্ব উনি নেবেন সেই পরিবারের। কারা মারা ছিল আপনারা বলেন, সে একটা পরিবারের সাথে কথা বলেছেন? অ্যাটলিস্ট আপনাদের দায়িত্বপ্রাপ্ত লোক তো আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে পারতো। যে ফায়েজ নটরডাম এই কলেজ থেকে 2025-এ এই পাস 2000 দেশে পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করবে, 2025-এ সে পরীক্ষা দিবে। এই তারপরে হলো রেসিডেন্সিয়ালের একটা ছেলে, এই যে ইনোসেন্ট ছেলেগুলোকে যারা কোঠার আন্দোলনের জন্য, নটরডামের ছাত্ররা নর্মালি আন্দোলনে আসে না, সেই ট্যালেন্টেড ছাত্রগুলো কিন্তু এই আন্দোলনে জয়েন করেছিল। ভিকারুন্নচ্ছের মেয়েরা এই আন্দোলনে আসে না, তারা কিন্তু এই আন্দোলনে জয়েন করেছিল। ওয়ার্ল্ড সিটিটলের স্কুলের ছাত্ররা কিন্তু আন্দোলনে আসে না, তারা কিন্তু জয়েন করেছিল। কারণ আপনাদের ভাবা উচিত ছিল 2018-তে যখন 2টা ছাত্রকে বাসে অ্যাক্সিডেন্ট করে, তখন কিন্তু বাংলাদেশের এই ছাত্ররা জেগে উঠেছিল। তারা কিন্তু কোনো রাজনীতি দলের লেভেল এখনো তারা লাগায়নি, তারা এই দেশটাকে ভালোবাসে, দেশটাকে সংস্কার করতে চায়। আপনারা তাদেরকে নির্মমভাবে হত্যা করলেন। এই গণহত্যার যেমন 1971 সালে যারা পাকিস্তানিদের সাথে গণহত্যায় যাদের বিচার হয়েছে ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনালে, আজকের এই গণহত্যার বিচারের দাবি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে করব, যে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিশন গঠন করে এই যে হেলিকপ্টার দিয়ে নির্বিচারে নিরস্ত্র
সাধারণ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সেটার জন্য অবশ্যই এই দেশে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার করতে হবে। সেই ওবায়দুল কাদের সাহেব যিনি ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ প্রতিহত করবে, এই যে একটা রাষ্ট্রে কি ছাত্রলীগ কি কোনো ল এনফোর্সেস এজেন্সি? যে দেশে পুলিশ, আর্মি, নেভি, যে দেশে বিমান বাহিনী, র্যাব থেকে আরম্ভ করে বিজিবি সব আছে, সেখানে আপনি কোন ক্ষমতা বলে আপনি ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব দিলেন? এই যে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব দিলেন, এই আওয়ামী লীগকে যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিরোধ করার জন্য দায়িত্ব দিলেন, এটা কি আপনি এই রাষ্ট্রীয় দায়িত্ব থেকে পারেন? একজন মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের, বুঝলাম সাদ্দাম ছাত্রলীগের তার নেতা বলেছে সে প্রতিরোধ করবে, সেটা তারা দায়িত্ব নিবে, কিন্তু বাংলাদেশের 3টা অর্গান কনস্টিটিউশনালি, জুডিশিয়ারির চিফ, সে কিভাবে বলে বক্তৃতা দিয়ে যে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করা যায়? কিন্তু সেই রায় আপনারা পরিবর্তন করলেন। ইভেন কারফিউর মধ্যে, যে পৃথিবীর কোথাও কারফিউ চলাকালীন কখনো কোর্ট বসে না, সেই কারফিউর মধ্যে কোর্ট বসিয়ে আপনি 93% কোথা এলাও করলেন। এই যে আপনি বক্তৃতা দিলেন, এই বক্তৃতার কারণে এই গণহত্যা হয়েছে। এই গণহত্যার জন্য ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে ওবায়দুল হাসান মানুষ প্রধান বিচারপতি বাংলাদেশের, এবং এই যে সাদ্দাম যে ঘোষণা দিয়েছে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই যে শত শত লোক মারা হয়েছে, তাদেরকে এই বাংলাদেশের লোক একদিন দাবি করবে তাদেরকে এই ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনাল তাদের বিচার করার জন্য। কারণ আজকে শত শত মা তার সন্তান হারিয়েছে, ভাই তার ভাই হারিয়েছে, বাংলাদেশ তার সন্তান হারিয়েছে, সেই ট্যালেন্টেড যারা বাংলাদেশকে একদিন নেতৃত্ব দিবে, যারা কুঠার জন্য, যারা আগামী ভবিষ্যতের জন্য, যারা আগামী প্রজন্মের জন্য জীবনকে বিলিয়ে দিয়ে যারা করেছে, সেই নিরস্ত্র মানুষ তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, নির্বিচারে পাখির মতো। আজকে মানে গতকালকে থেকে আপনার অনলাইন হয়েছে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে। একটি স্বাধীন সার্বভৌম দেশ, শুনবো আপনাকে অসংখ্য